দর্শক, পায়রা বন্দর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল উন্নয়ন কমোডর মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা শুরুতে প্রতিবেদনটি দেখেছি, একটু আলোচনা আসছে, সেটি হচ্ছে যে এখন বন্দরের যে অবস্থা সেটি আসলে সবশেষ কাজের যদি একটু আপডেট আপনি জানাতেন। এখন আমাদের যে সবচেয়ে বড় দুটি যে কাজ, একটি হচ্ছে যে 6 লেন রাস্তা, অর্থাৎ টার্মিনাল থেকে ঢাকা মহাসড়কের সঙ্গে সংযোগের জন্য 6 লেনের রাস্তা এবং আন্ধারমানিক নদীর উপর যে ব্রিজ, এটির কাজ চলমান আছে। এটা আশা করছি আমরা আগামী বছর মে মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং সেই অনুযায়ী আমরা টার্গেট করেছি যে আগামী জুলাই 2026 থেকে আমাদের বন্দরের কার্যক্রম পুরোদমে চালু হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে লভ্যাংশে একটা বিষয় বারবারই চলে আসে যে একটা বন্দর একটা স্থাপনা নির্মাণের পরে কিভাবে ফিডব্যাকটা চলে আসবে, সেক্ষেত্রে আপনাদের এস্টিমেটটা কিভাবে করেছেন কি? দেখুন, আসলে চট্টগ্রাম বন্দর হয়েছে অফিসিয়ালি প্রায় 150 বছর, মংলা হয়েছে প্রায় 75 বছর, আর পায়রা বন্দরের বয়স মাত্র 10 বছর। তো আমরা আশা করছি যে পরিমাণ এখানে ইনভেস্ট হয়েছে, তো সেই ইনভেস্টের যদি আমরা পাশাপাশি তার কাজের ব্যাপ্তি আমরা চিন্তা করি, তাহলে অনেক বেশি আমরা ভ্যালু ফর মানি যদি আমরা চিন্তা করি, সেটা অনেক বেশি হয়েছে। আশা করছি যে আমরা যদি আগামী বছর থেকে আমরা যদি পুরোপুরি বন্দরের কার্যক্রম চালু হয়, তাহলে বন্দরের এই সমস্ত যেই টাকাগুলো ইনভেস্ট হয়েছে এগুলা আমরা ইনস্টলমেন্ট বা ঋণ পরিশোধ করার পাশাপাশি বন্দর লাভের মুখ দেখবে আশা করছি। আপনারা অনেক নিবেদিতভাবে কাজ করছেন। আসলে বাহির থেকে যেভাবে আমরা শুনেছিলাম সেটি বন্দরে গিয়ে ঘুরে এসে অন্যরকম প্রেক্ষাপটে রচনা হয়েছে। সেক্ষেত্রে যেটা আমরা যতটুকু জানতে পেরেছি, দীর্ঘ একটি জেটি হবে, সেটা বাংলাদেশের সবচেয়ে বড়, যেটা প্রতিবেদনে চলে আসছে। আসলে এটি এখন যেটা প্রথম পর্যায়ে আছে 650 মিটার নির্মাণ হয়েছে, এর সাথে আরও কয়টা প্রজেক্ট এরকম নিয়ে তারপরে কয়েকটি জেটি হবে? টোটাল জেটি হবে 12টি, সব মিলে কি লেন্থ যেটা বলে, অর্থাৎ যেখানে জাহাজ এসে বার্থিং করে, এই লেন্থটা হবে প্রায় 12 কিলোমিটার, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। টোটাল চট্টগ্রাম, মাতারবাড়ি, তারপরে বে টার্মিনাল হলে এবং মংলাপোর্টের যে কি লেন্থ, সেটা যোগ করলেও এই সমান হবে না। সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন যে গভীরতা থেকে শুরু করে যেভাবে যেটাই বলি, পায়রা পোর্টের একটাই সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে পায়রা পোর্টটা একমাত্র পোর্ট যেটা মাস্টার প্ল্যান অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে এবং চলছে। শুধু এটা চ্যালেঞ্জ যদি আমরা বলি, একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ড্রেজিং, যেটা নিয়ে বিভিন্ন সময় অনেক কথাবার্তা হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যদি নিজস্ব ড্রেজিং ফ্লিট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমাদের এই ড্রেজিং সক্ষমতাটা অর্জিত হলে তাহলে আমাদের এই যে ড্রেজিং কস্ট, এটাও অনেক কমে আসবে এবং তখন এটা লাভজনক হবে এবং যেটাকে আমরা বলি যে কস্ট ইফেক্টিভ হিসেবে আমরা এটিকে পরিচালনা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এখন সবচেয়ে বড় মাথা ব্যথা সেটা জুলাইয়ে যদি আপনারা উদ্বোধনে যান, যদি কাজ শেষ হয়, সেক্ষেত্রে যে সংযোগ সড়ক যেটি 6 লেন আপনাদের ব্রিজ, এই নির্মাণ কাজগুলো আদৌ কি শেষ হবে কি মনে হচ্ছে? সেটাই বলছিলাম যে আমাদের এই নির্মাণ কাজগুলো শেষ হবে হচ্ছে মে 2026-এর মধ্যে। তো ওই জন্য আমরা আরেক মাস আমরা টাইম ধরেছি যে একটু যদি কোনো কারণে ইয়ে হয়, জুলাই থেকে এই জন্য টার্গেট ধরেছে, জুলাই থেকে ইনশাআল্লাহ আমরা বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের যেটি কথা সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর আছে, মংলা আছে, তাহলে আমি কেন নতুন করে পায়রাতে আসবো? কোন সুবিধা? পায়রার অনেকগুলো সুবিধা আছে। সেটা হচ্ছে প্রথমত এটা বে অফ বেঙ্গলের ঠিক মাঝ বরাবর স্ট্রেটওয়ে জাহাজ এখানে প্রবেশ করতে পারবে এবং এখানে আউটার অ্যাঙ্করেজের কোনো প্রয়োজন নেই। চ্যানেলের ভিতরেই 15টি আপনার ট্রান্সশিপমেন্ট পয়েন্ট আছে, যেখানে বিদেশি জাহাজগুলো এখান থেকে আমাদের লাইটারেজ করতে পারবে। এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল যে ওয়াটারওয়েজ, কাজল তেঁতুলিয়া নৌ রুট বলে, এই রুটে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ঢাকায় মালামাল পরিবহন করা সম্ভব এবং এই ডিস্টেন্স হচ্ছে মাত্র 122 কিলোমিটার, 22 নটিক্যাল মাইল। সো এটা বাংলাদেশে অন্য কোনো পোর্ট থেকে তো। আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ব্রেক ক্রসিংটা লাগবে না, অর্থাৎ আপনি ইন্টারনাল ওয়াটারওয়েজে যদি আপনি ট্রান্সপোর্ট করতে চান, তাহলে অন্য বন্দর থেকে আপনি ব্রেক ক্রসিং করতে হয়। আচ্ছা, ব্রেক ক্রসিংটা ভেরি রিস্কি এবং এটা একটু চ্যালেঞ্জিং একটা অ্যাফেয়ার্স, যেটা এয়ারপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য না। তো এই সুবিধাগুলো আছে। এছাড়া আমরা জানি যে আমাদের যে এখানে বর্তমান যে কুয়াকাটা এবং ভাঙ্গা রাস্তা, এই সড়কটি মহাসড়কটি 4 লেনে উন্নীত করার, সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। সো যদি এই রাস্তা চালু হয় এবং এই পায়রা পোর্ট কেন্দ্রিক যে মহাপরিকল্পনা যেগুলো আছে, এগুলো যদি বাস্তবায়ন হয়, যেমন এয়ারপোর্ট, তারপর হচ্ছে এখানে শিপইয়ার্ড নির্মাণ এবং আরও অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো, রেল সংযোগ, এগুলো হলে পায়রা পোর্ট অ্যাকচুয়ালি শুধুমাত্র বাংলাদেশ না, আমি বলবো যে বিশ্বের এটা অন্যতম একটি পোর্ট হিসেবে বিবেচিত হবে, ইন্টারন্যাশনাল পোর্টের স্ট্যান্ডার্ড এটা পাবে। আপনারা এখানে পোর্ট অথরিটি হিসেবে দায়িত্বে আছেন, অন্যদিকে সড়ক, সেতু, তারপরে বিমানবন্দর, সব মিলে স্টেকহোল্ডার যারা আছেন কিংবা কর্তৃপক্ষে যারা আছেন, তাদেরকে সমন্বিত কোনো পদক্ষেপ এখানে হচ্ছে কিনা কিংবা কোনো ল্যাকিংস দেখছেন কিনা অন্যান্য প্রতিষ্ঠানে?
এটা ইনফ্যাক্ট আমরা তো আমাদের কাজগুলো নিয়েই মোটামুটি ব্যস্ত আছি, তবে অন্যান্য প্রতিষ্ঠান যেমন রেল, তারপরে হচ্ছে সড়ক, তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ আছে। যেমন সড়ক পথে যে সড়কে যে 4 লেন উন্নীত হবে, এই জন্য সড়কের যে এক্সেল লোড কত হবে এই জন্য আমরা একটা চিঠি দিচ্ছি অতি শীঘ্রই। এছাড়া রেলের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারাও স্টাডি করছে, ফিজিবিলিটি স্টাডি করছে যে কী পরিমাণ টোটাল যে এক্সপেন্ডিচারটা এস্টিমেশনটা এটা তারা করছে। কিছু চ্যালেঞ্জ আছে এখানে, সো এটা তারা দেখছে। পাশাপাশি আমাদের এখানে এয়ারপোর্টের জন্য আমরা কথা বলেছি, তারাও এই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু খুব কি স্লো প্রক্রিয়ায় এই কাজগুলো চলছে কিনা? যেভাবে বন্দর জেটি নির্মাণ শেষ প্রায়, প্রতিটা কাজের সঙ্গে সেক্ষেত্রে আর্থিক একটা সংশ্লেষ যেহেতু আছে, সো এটা সরকারের নীতি নির্ধারক পর্যায়ে একটু অনুমোদন প্রয়োজন। সে কারণে হয়তো বর্তমানে তারা এটা ফিজিবিলিটি স্টাডিরও একটু প্রয়োজন আছে, কতটুকু ভায়াবল হবে, কস্ট এফেক্টিভ হবে কিনা। তো এই বিষয়গুলো তারা যেহেতু বিবেচনা করছে, এই জন্য একটু সময় লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পায়রা বন্দর তো এখনও পুরোদমে চালু হয়নি, যে কারণে অন্য যে প্রকল্পগুলো অথবা পায়রা বন্দর কেন্দ্রিক যে অন্যান্য উন্নয়নগুলো সেগুলা এই মুহূর্তে অতটা বেশি দৃষ্টিগোচর হচ্ছে না। বিশেষ করে রোডটা, জি, 4 লেনের রোড, এটি তো মানে অত্যন্ত অত্যাবশ্যকের মধ্যে পড়ে গেছে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সরকারের সাথে এই বিষয়ে কিংবা সংশ্লিষ্ট সড়ক বিভাগের সাথে আপনাদের যোগাযোগ আছে কিনা? তারা কি, আপনারা তো নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে আমাদের মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মহোদয় উনি একটা একনেকের মিটিংয়ে, সম্ভবত মে মাসের ফার্স্ট উইকের একটা মিটিংয়ে উনি বলেছেন যে 2 লেনের সার্ভিস লেন সহ এটিকে 4 লেনে উন্নীত করার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সো এটা প্রোগ্রেসিভ, এটা হচ্ছে, এটা হলে তো তখন হবে সংযোগ। নেক্সট যেটা জানতে সেটা হচ্ছে যে কত পরিমাণ এখানে বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে আপনাদের কত বছর টার্নওভার এখানে চলে আসবে? যেমন মংলা চট্টগ্রামে যেভাবে হ্যান্ডেলিং হয়, তার একটা অংশকে আপনারা এখানে চাচ্ছেন, নাকি আপনাদের লাভের মতো নতুন করে বাজার সৃষ্টি হলে এখানে আসবে? অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে টোটাল যে ভলিউম অফ ট্রেড আছে, তো থ্রুআউট বলে আর কি, অর্থাৎ আমাদের যে কন্টেনার আমরা ক্যারি করছি অথবা এবং অন্যান্য বাল্ক ক্যারি করছি, এর যদি একটা মিনিমাম পার্সেন্টেজ পায়রা বন্দর দিয়ে, এটা প্রথমেই হয়তো সরকার যদি একটু সহায়তা করে, তাহলে হয়তো প্রথমে ওই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষে সম্ভব হবে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তারা পায়রা বন্দরে আসতে ইচ্ছুক হবে। তো প্রথমে যদি আমরা ইভেন অন্যান্য পোর্টের কম্পারিজনে যদি আমি চিন্তা করি, চিটাগং পোর্টের সাথে যদি কম্পেয়ার করে 5% যদি কন্টেইনার আমরা এখানে ক্যারি করি, অ্যারাউন্ড 10% যদি আমরা বাল্ক আমরা ক্যারি করতে পারি, তাহলে আমাদের সমস্ত খরচগুলি এগুলো মিটিয়ে আমরা লাভের মুখ দেখব বলে আশা করছি। সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্যান্য পোর্টে যে দীর্ঘ সময় লেগেছে, পায়রা পোর্টে উইদিন 10 to 15 ইয়ার্স এই পায়রা পোর্ট লাভের মুখ দেখবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে ব্যবসায়ীদের যেটা প্রত্যাশা, দাবি যে পোর্ট ওয়াইজ পণ্য খালাসের কার্যক্রমটা আলাদা আলাদা করে দেয়, কোনোটাতে গাড়ি, কোনোটাতে বাল, কোনোটাতে কন্টেনারের ভিতরে বিভিন্ন মালামাল। সেক্ষেত্রে আপনাদের মানে এস্টিমেটটা কি? আপনাদের কোনো পরিকল্পনা জানেন যে একটা ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি হতে যাচ্ছে, এটা গভর্নমেন্ট লেভেলে উচ্চ পর্যায়ে এটা কাজ চলছে, অলরেডি ড্রাফট সাবমিট করা হয়েছে। সো সেখানে আমরা চাচ্ছি যে আমরা না, এটা তাই পোর্ট স্ট্র্যাটেজিরই পার্ট হওয়া উচিত যে সবগুলো পোর্টের মধ্যে একটা কোঅর্ডিনেটেড একটা এফোর্ট থাকবে, অর্থাৎ কিছু পণ্য প্রেফারেন্স দেওয়া হবে যেটা চিটাগং পোর্ট দিয়ে আসবে, কিছু পণ্য পায়রা পোর্ট দিয়ে আসবে, কিছু পণ্য মংলা পোর্ট দিয়ে আসবে। তো এরকম একটা যখন কোঅর্ডিনেটেড একটা এফোর্ট থাকবে, তখন এই জিনিসগুলো সমন্বয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং সব বন্দরেই একটা সমান একটা পার্সেন্টেজ তারা পাবে, বা আইটেম ওয়াইজ তারা একটা সমান পার্সেন্টেজ পাবে, এবং এটা বন্দরকে জন্য লাভজনক হবে, ব্যবসায়ীরাও আগ্রহী হবে। অলরেডি আপনারা অনেক বেশ কিছু সার্ভিস দিয়ে আপনারা আয় শুরু করেছেন রাজস্ব পোর্টে, সেক্ষেত্রে আসলে সেটার কি অবস্থা, এবং নতুন করে এই ধারাবাহিকতা অনুযায়ী পোর্টের চার্জ এরকম কিছু আপনারা নির্ধারণ করেছেন কিনা? জি, আমরা নির্ধারণ করেছি। আমাদের পোর্ট চার্জগুলো আমরা শুরুতেই কিছুটা কমিয়ে রাখার চেষ্টা করেছি অন্যান্য পোর্ট থেকে। আর আপনি নিশ্চয়ই জানেন যে পায়রা পোর্ট তো এখনও পুরো দমে চালু হয়নি, শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা পরিবহন করছে, এর মধ্যেও লাস্ট এই 10 বছরে আমাদের প্রায় 1000 কোটি টাকা পায়রা বন্দর ইনকাম করেছে, আয় হয়েছে। সরকারের আয় হয়েছে যেখানে প্রায় 1700 কোটি টাকা। 3500-এর মতো জাহাজ, মোস্টলি কয়লা কোল বেসড শিপ, সেগুলো এখানে এসছে। সো সম্ভাবনা আমরা দেখতেই পাচ্ছি যে ভবিষ্যতে ইনশাল্লাহ যখন পুরোদমে চালু হবে, তখন আমরা পায়রা পোর্টের মানে আরও অপার সম্ভাবনা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এখন কি বেসরকারি কোনো অ্যাক্টিভিটিস আমরা পরিচালনা করতে পারবেন, যেটি আমরা ভাবছি যে এই মুহূর্তে আমরা কার কিন্তু নিয়ে আসতে পারবো। আমরা যদি মানে পিসিটি যেগুলো বলে, বা পিসিসি বা পিসিটিসি, অর্থাৎ পিওর কার ক্যারিয়ার বা পিওর কার অ্যান্ড ট্র্যাক ক্যারিয়ার, এগুলো আমরা ইজিলি এখন এই মুহূর্তে আমরা অপারেট করতে পারি। এছাড়াও বাল্ক আমরা এখন অপারেট করতে পারবো, মানে গভীরতা যেগুলো কম জি লাগবে এরকম।
এই মুহূর্তে চ্যানেলের গভীরতা কিছুটা কম আছে, তারপরও প্রায় 6 থেকে 7 মিটারের জাহাজ, ড্রাফটের জাহাজ, পারমিসিবল ড্রাফটের জাহাজ চলাফেরা করতে পারবে। সো এই যে কথাগুলো বললাম, কার ক্যারিয়ার, ট্রাক ক্যারিয়ার বা কিছু বাল্ক যে সমস্ত পণ্য এই দক্ষিণ মধ্যাঞ্চলে প্রয়োজন, এগুলো কিন্তু ইজিলি আমরা এখন শুরু করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম পায়রা বন্দরের সবশেষ কার্যক্রম নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত আলোচনায় যুক্ত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল উন্নয়ন কমোডর মোহাম্মদ আব্দুল কাদের।